সেই ডায়েরিতে লেখা ছিল যে মৃত্যুর জন্য দায়ী এনআরসি। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, গতকালই চন্দ্রিমা ভট্টাচার্যরা গিয়েছিলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই বিষয়টাকে তারা? গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তারা তুলে ধরেছিলেন যে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, যার ফলশ্রুতিতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং কেন্দ্রের নির্বাচন কমিশনের যে ভূমিকা, স্বরাষ্ট্র মন্ত্রকের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তার সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে। এবং এই ঘটনার প্রেক্ষিতে কেন সিইসি বিরুদ্ধে কেন অভিযোগ কেন দায়ের করা হবে না, সেই প্রশ্ন তিনি তুলে দিয়েছিলেন। আজকে কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছেছেন আগরপাড়াতে, যেখানে প্রদীপ করের বাড়ি ছিল, সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, যারা পরিজনরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তৃণমূলের তরফ থেকে একটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছিল, তাদের যেটা বক্তব্য যে বারবার ধরেই বিভিন্ন সময় জুড়ে যে প্রসঙ্গের কথা উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে যে এনআরসির যে প্রসঙ্গের কথা। এবং এর আগেও আমরা জানি যে তৃণমূলের তরফ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে স্পষ্ট করেছেন যে এনআরসিকে জিততে দেওয়া হবে না। এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এই এফআইআর এর মধ্যে যা আসলে এনআরসির যে প্রথম ধাপ, সেই প্রসঙ্গের মধ্যে দিয়ে যে গোটাটিকে এগোনো হচ্ছে এবং সেই দিকেই যে চেষ্টা করে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাতেই যে মানুষ ভীত হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন, সেই প্রসঙ্গের কথা তিনি বারবার ধরে উল্লেখ করেছিলেন। ফলে অবশ্যই আজকে সেই বাড়িতে এসে তাদের সঙ্গে কথা বলা, এই এলাকা থেকে বা এই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত গোটা রাজ্যের মানুষের কাছে তারা এই সংক্রান্ত বার্তা তারা দিতে চান। গতকালকে তুমি যদি দেখো যে এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে এই রাজ্যের মধ্যে এমন একটা ভয়ের ঘটনা তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন একটা আতঙ্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ ভীত হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন। এবং তারই ফলশ্রুতিতে বা পরিণামে মৃত্যুর ঘটনা কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা চলছে, আলোচনা চলছে। এরই মধ্যে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আসা এবং এখান থেকে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যে বার্তা দেওয়া, এক্ষেত্রে দাঁড়িয়ে এফআইআর এর মতো ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন বলে উল্লেখ করলেও এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তারা যে আন্দোলন করবেন, পাশাপাশি এনআরসির মতো ইস্যুকে সামনে রেখে আসলে নির্বাচনী ক্ষেত্রে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে অভিযোগ তারা বারবার ধরে রেখেছিলেন, তারই ফলশ্রুতিতে আজকে তার আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার কাছে আসবো একটু পরে। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, একটু গতকালের ঘটনাটা জানতে চাইবো, কখন কিভাবে তিনি আত্মঘাতী হলেন এবং তিনি এনআরসি নিয়ে কি বলা বলি করতেন পরিবারের সদস্যদের, কেন আতঙ্কে ছিলেন, অনেক দিন ধরে নাকি চুপচাপ ছিলেন, কি আশঙ্কায় ভুগতেন তিনি? এবং সেই যে তার বাড়িতে দুপুরবেলা তার যে ঘর, সে ঘরে থাকার ঘরে কিন্তু গলায় দড়ি দিয়ে কিন্তু আত্মঘাতী হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তার মৃতদেহ পাশে কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গেছে এবং সেখানে ডায়েরি পাওয়া গেছে। সেই ডায়েরিতে কিন্তু প্রায় 13 থেকে 14 পাতা কিন্তু তার এই এনআরসি সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু লেখালেখি করা ছিল এবং ডায়েরি নিতে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে এনআরসি তার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু একটা বিষয় কিন্তু এই যে ডায়েরি যেটা পাওয়া গেছে, যেখানে কিন্তু লেখালেখি করছে, এই ডায়েরি থেকে একটি পাতা কিন্তু পরিষ্কারভাবে আমাদের কাছে এসছে এবং সেই পাতা থেকেও দেখা যাচ্ছে যে এই যে ঘটনা, অর্থাৎ ভাই বোন, অর্থাৎ 4 ভাই বোন, তারা কিন্তু এনআরসির আওতার মধ্যে পড়ছে এবং এটা নিয়ে কিন্তু তাদের দীর্ঘদিন ধরে ভাবাতো। এবং এই যে জায়গা, এই যে ভাবনার জায়গা, সেই জায়গা থেকে কিন্তু এই যে একটা এনআরসি যে আতঙ্ক, এই আতঙ্কের জন্যই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু। আরেকবার জানতে চাইবো, কি বললে তার পরিবারের সদস্যরা এনআরসির আওতায়? দেখো, তার যে 4 বোন, তার যে 4 ভাই বোন, তারা কিন্তু এনআরসির আওতায়, এমন কিন্তু পৃষ্ঠাতে কিন্তু তিনি লিখেছেন এবং তার লেখার থেকে পৃষ্ঠাতে কিন্তু লেখা রয়েছে। এবং এনআরসির যেটা আতঙ্ক রয়েছে, যে আতঙ্ক কিন্তু তাকে কিন্তু গ্রাস করছিল, এমনটাই কিন্তু সুইসাইড নোটে কিন্তু আরেকটি পৃষ্ঠাতে লেখা রয়েছে, সেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। কেন 4 বোন এনআরসির আওতায়, সে সম্পর্কে কিছু বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, এই যে শুধু লেখা রয়েছে যে 4 বোন এনআরসির আওতাতে, এমনটাই কিন্তু পৃষ্ঠাতে লেখা রয়েছে, কিন্তু অন্য যে বিষয়টা কেন এনআরসির আওতাতে কি বিষয়, সেই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। কিন্তু এই যে পৃষ্ঠাতে লেখা রয়েছে সেটা থেকে জানা যাচ্ছে এবং পাশাপাশি স্থানীয় সূত্র, অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা সেই সময় তার বিগত জড়িত জানিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু সেই পৃষ্ঠার মধ্যে যে লেখা ছিল যে এনআরসি জন্যই তার মৃত্যুর জন্য তার এনআরসি দায়ী, সেটা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন এলাকার যিনি রয়েছেন প্রত্যক্ষদর্শী জয়দেব ভৌমিক। ওকে, আপনাদের জানাই, গতকাল এই আত্মঘাতী এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন বিজেপিকে এবং এনআরসি নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই
যে ডায়েরি, সেই ডায়েরির পাতায় লেখা আছে যে তার 4 বোন নাকি এনআরসির আওতায় পড়েছেন, সেই কারণেই আতঙ্কে আশঙ্কায় ভুগতেন এই প্রদীপ কর, এবং তারপরেই আত্মঘাতী। তুমি শুনলে আবির যে সুবীর বলল যে পুলিশ সূত্রে খবর যে 4 বোন নাকি আওতায় পড়ে এনআরসির আওতায়, সেই নিয়ে আশঙ্কায় আতঙ্কে ভুগতেন। আজকে তুমি অনেকক্ষণ ধরেই ওখানে রয়েছো আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে, কি বলছেন পরিবার? নতুন করে কোনো অভিযোগ করছেন? দেখো, পরিবারের সদস্যরা আজকে তারা কেউ প্রকাশ্যে কোনো কথা বলছেন না। তবে পরিজন বা স্থানীয়দের অনেকের বক্তব্য সেটা হচ্ছে যে ভয়ের পরিবেশ হয়তো তার মধ্যে তৈরি হয়েছিল, তার মধ্যে কোনো একটা হয়তো ভয় তৈরি হতে শুরু করেছিল, এবং সেই কারণেই হয়তো তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেন। এবং এই ঘটনা ঘটার পর এই এলাকারও বেশ কতগুলো জায়গাতে অনেকের মধ্যে একটা সাময়িকভাবে এই বিষয় নিয়ে আলোচনা চলছে, এবং তারাও গোটা বিষয়টি নিয়ে একটা খোঁজ খবর রাখার তারা চেষ্টা করছেন। পারিবারিক দিক থেকেও যতটুকুনি কথা বলতে পারা গিয়েছিল, তারা যেটা বলছিলেন যে তিনি যথেষ্ট সরল মানুষ ছিলেন, পরিজনদের সাথে তার যথেষ্ট ভালো ব্যবহারও ছিল। কোথাও গিয়ে এমন কোন একটা ভয়ের পরিবেশ তার মধ্যে তৈরি হতে শুরু করেছিল, আতঙ্ক তৈরি হতে শুরু করেছিল, যে কারণে তার এই মৃত্যুর ঘটনা হতে পারে। এবং যে কারণেই বারবার ধরে তৃণমূলের তরফ থেকে ওই আতঙ্ক তৈরি করার চেষ্টা, আতঙ্ক তৈরি করে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে, এই প্রসঙ্গের কথা বারবার ধরে উত্থাপন করা হচ্ছে। ফলে তার ওই যে সুইসাইড যে নোট, এবং অন্যদিকে হচ্ছে তার পরিজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে একটা আঁচ পাওয়ার চেষ্টা অবশ্যই তারা করার চেষ্টা করছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে হচ্ছে যে এসআইআর এর মধ্যে দাঁড়িয়ে এনআরসির যে আতঙ্ক কিভাবে রয়েছে, সেই প্রসঙ্গকেই বারবার উত্তেজিত করতে চায় তৃণমূল কংগ্রেস। ফলে সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কথা বলা গুরুত্বপূর্ণ। আমরা আগরপাড়ায় এই কাণ্ডে, এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যেভাবে আক্রমণ করেছিলেন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বলেছিলেন এক্স স্যান্ডেলে, সেটাও তুলে ধরার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই প্রথম তীব্র আক্রমণ করে তোপ দাগেন, এক্স স্যান্ডেলে পোস্ট করেন। সেই এক্স স্যান্ডেলে পোস্টে তিনি বিজেপিকে তোপ দাগেন, তীব্র আক্রমণ করেন এনআরসি নিয়ে। এনআরসিতে ভয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে এনআরসি নিয়ে, এরকমটাই অভিযোগ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরব হন এই আত্মঘাতী প্রদীপ করের ঘটনা নিয়ে, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং তার সঙ্গে এই মুহূর্তে আগরপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন পরিবারের সঙ্গে দেখা করতে, প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলতে, এবং এই মুহূর্তে আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে ঢুকে তার সঙ্গে কথা বলছেন পরিবারের সঙ্গে। সুবীর, কি ছবি এখন? পরিবারের সঙ্গে কথা বলছেন, আজকে পরিবারের পক্ষ থেকে কেউ প্রকাশ্যে কোনো কথা বলতে চাননি, কি হচ্ছে এখন? আমরা এই যে প্রদীপ করের যে বাড়ির লোকজন, তার যে দাদা স্ত্রী এবং দাদা যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে এই বিষয়ে কোন রকম কিন্তু কোনো কথা বলতে চায়নি। তারা কিন্তু একটা শোকের পরিবেশের মধ্যে রয়েছে। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 মিনিট হলো তিনি এসছেন, এবং তার যে আবাসন, প্রদীপ করের যে আবাসন, সেখানে কিন্তু ইতিমধ্যে তিনি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিবারের যে যারা সদস্য, তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই তাদের আবাসনের কথাবার্তা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি তার জানতে চাইছেন যে কি বিষয়, অর্থাৎ এই যে এনআরসির আতঙ্কে তিনি আত্মঘাতী হলেন, কতদিন ধরে এনআরসির বিষয় নিয়ে তার মাথার মধ্যে এই এনআরসির বিষয়টি চলছিল, এবং কেন কিভাবে তিনি এই এনআরসির বিষয়টি তার মাথার মধ্যে আসলো, এই নিয়ে কিন্তু পরিবারের লোকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আলোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবীর, যেটা বলছিলে তুমি যে পুলিশ সূত্রে, আরো একবার জানতে চাইবো পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কেন তিনি আতঙ্কে আশঙ্কায় ভুগতেন? আরো একটি পেজে, আরো একটি পাতায় কি লেখা রয়েছে? আমাদের কাছে এই সুইসাইড নোটের একটি পাতা এসেছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে আমি প্রদীপ কর, এবং আমার জন্ম নদিয়া জেলার একটি গ্রামে, এবং সেই জায়গার দলিল আমার কাছে রয়েছে। কিন্তু অন্য আমার যে 4 ভাই বোন, অর্থাৎ আমার যে 4 ভাই বোন রয়েছে, তারা এনআরসি, অর্থাৎ তারা এনআরসি, তাদের কাছে কোনো কাগজ নেই, তারা এনআরসি। তো আমরা এখন কোথায় যাব, এটি কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু এই সুইসাইড যে নোটের পাতা, সেই পাতায় কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখেছেন। আর কালকে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন দেখুন। আজকে একজন ভদ্রলোক মারা গেছে খড়দাতে, জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে? ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে তার মৃতদেহ উদ্ধার করছে, এবং তার সাথে তার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার?
আর কত রক্ত চান অমিত শাহ? এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। গতকাল এইভাবেই তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজকে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার 4 ভাই বোন, তারা নাকি এনআরসির আওতায় এবং তাদের নাকি কোনো রকম কাগজপত্র নেই, তাই সেই আতঙ্কে আশঙ্কায় তিনি ভুগতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেভাবে তোপ দাগেন এক্স হ্যান্ডেলে, তিনি লিখেছিলেন যে পানিহাটি খর্দার মহাজাতিনগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। একটি চিরকুট রেখে গেছেন যাতে লেখা আছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। বিজেপির ভয় বিভাজনের রাজনীতির শিকার। বিজেপির ভয় বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে? ভিতর থেকে কেঁপে উঠি যখন ভাবি বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে, মিথ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে ভয়ের দিকে নিয়ে চলেছে। যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে, এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এইভাবেই বিজেপিকে তোপ দাগলেন। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদের প্রচার করে তারাই সাধারণ ভারতবাসীকে এমন হতাশার দিকে ঠেলে দিয়েছে যে তারা নিজেদের দেশেই মারা যাচ্ছে। এই ভয়ে যে তাদের বিদেশি বলে ঘোষণা করা হবে, আমি দাবি করছি কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। এইখানেই প্রদীপ করের যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আমাদের কাছেও একটি এসেছে পাতা, সেই পাতাতেও লেখা রয়েছে সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে তার বাড়ি নদিয়ায়, তার জমিপত্রের কাগজপত্র রয়েছে, কিন্তু 4 ভাই বোন তিনি লিখে গেছেন যে তারা এনআরসির আওতায় এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই। কি হবে তাদের, এই আশঙ্কা আতঙ্কে ভুগতেন প্রদীপ কর, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার এই লেটেস্ট বিষয়টি জানতে চাইবো, যেটা আপডেট খবর, যে কি লেখা আছে ওই কাগজে। আরও একবার কথা বলবো, আসলে এই প্রদীপ কর ছিলেন নদিয়ার বাসিন্দা। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। অরুণদা, এই যে সুইসাইড নোট, যে 13 থেকে 14 পাতা সুইসাইড নোট, তার মধ্যে কিন্তু এই একটি সুইসাইড নোট যেটা আমাদের হাতে এসছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি লিখেছে যে আমি প্রদীপ কর এবং আমার জন্ম গ্রাম নদিয়া জেলায়, এবং সেখানে কিন্তু সেই দলিল ছিল। কিন্তু অন্যান্য অর্থাৎ আমার যে 4 ভাই বোন, তারা কিন্তু এনআরসি, তাদের কিন্তু কোনো যে কাগজ, সেই কাগজ কিন্তু নেই। এবং এই যে আমরা এখন কি করব, এই যে তার মধ্যে যে একটা চিন্তা যে তাদের ভাই বোনদের কি হবে, যে এনআরসি যদি চালু হওয়ার পরে তাদের ভাই বোনদের কি হবে, তাদের ভাই বোনদের তো এখান থেকে চলে যেতে হবে। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু গ্রাস করে দিয়েছে দিনের পর দিন। এবং সেটি কিন্তু তার যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে কিন্তু ডায়েরিতে কিন্তু তিনি পরিষ্কারভাবে লিখেছেন, এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনি লিখেছেন যে সেটা হচ্ছে যে তার ভাই বোনও কিন্তু এনআরসির মধ্যে রয়েছেন। এবং সেই জায়গা থেকে তিনি এই যে তার চিন্তা ভাবনা, এই আতঙ্কে কিন্তু দিনের পর দিন তাকে গ্রাস করেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আত্মঘাতী হয়েছেন বলে এমনটা কিন্তু যেমন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তেমন তার সুইসাইড নোটের যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাতে কিন্তু এই বিষয়টি কিন্তু ফুটে উঠছে। এর আগে পরিবারের লোকজন কি জানাচ্ছিলেন, যে কতদিন ধরে তিনি এরকম চুপচাপ হয়ে গেছিলেন, আশঙ্কায় ভুগছিলেন? এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি বাড়ির নিচে দোকানে কিন্তু সবার সঙ্গে গল্প গুজব করতেন, সেখানে আড্ডা দিতেন, এবং তারপরে কিন্তু সেখান থেকে তিনি তার ঘরে চলে যেতেন এবং তারপরে হাঁটাচলা করতেন এলাকাতে। কিন্তু এই যে এনআরসি যে বিষয়টি, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তিনি মানুষের কাছে বিষয়টি কিন্তু বলতেন, এবং সেই নিয়ে কিন্তু তিনি একটা মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই কিন্তু এলাকার মানুষজন এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু বিষয়টি জানাচ্ছেন। এবং এনআরসি এই যে এফআইআর, এই যে চালু হওয়ার পর কি হবে, এনআরসি হওয়ার পরে কি হবে, এই যে কি হবে, এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু তার মাথার মধ্যে কিন্তু চেপে বসেছিল। এবং এই যে তার যে লেখা, অর্থাৎ তিনি কিন্তু 4 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই যে তার লেখার যে ধরন, তিনি যেভাবে লিখেছেন, সেই জায়গাটা কিন্তু তিনি কিন্তু গুছিয়েও লিখতে পারেন। কিন্তু যতটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা কিন্তু এনআরসির বিষয়টা, অর্থাৎ এনআরসির আতঙ্কে কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, আর প্রদীপ করের আরেক আত্মীয় তিনি কি বলছেন আরো একবার দেখে নেওয়া যাক। 2000 দিয়ে ভোটার লিস্টের নাম ছিল, ওখানে দেখেছিল কালকে, কে ওখানে বললো হ্যাঁ নাম আছে। বার্থ সার্টিফিকেট ছিল? না বার্থ সার্টিফিকেট ছিল না। যে ভোট কোথায় নাম ভোট দিত? এখানে মহাজাতি স্কুলে। মহাজাতি স্কুল। লাস্ট কবে ভোট দিতে? লাস্টে যে 2024-এ গেল ভোট, তখনও ভোট দিয়েছে। এর আগেও 2002 সালে ভোটার তালিকায় তার নাম আছে,
এটাই জানা যাচ্ছেও। এবং এই প্রদীপ কর আশঙ্কায় ভুগতেন তার ভাই বোনেদের জন্য, এরকমটাই লিখে গেছেন তিনি। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন কি কথা বলছেন, কার সঙ্গে কিভাবে কি কথা বলছেন? দেখো, যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়ির যে সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। একেবারেই ব্যক্তিগত আলাপচারিতা যাকে বলে সে ধরনেরই প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। যদিও স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব বা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা সবাই ওই বাড়ির নিচে তারা অপেক্ষা করছেন। এবং গতকালকে যখন ঘটনাটি খবর জানতে পারা যায় তারপরে অভিষেক যখন প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি তখনই উল্লেখ করেছিলেন। এবং আমরা শুরুতেও যেটা বলছিলাম যে এনআরসির যে ভয় এবং আতঙ্ক যে তৈরি হতে শুরু করেছে সেই প্রসঙ্গের কথাই বারবার ধরে তুলে ধরা হচ্ছিল। আজকেও তার যে কথোপকথন তিনি যে কথা বলছেন সেখানেও অবশ্যই এই প্রসঙ্গটি উত্থাপিত অবশ্যই হয়েছে। এবং কেন তিনি ভয় পাচ্ছিলেন, কি কারণ, ভয় পাওয়ার বিষয় কি ছিল, পরিবারের সদস্যদেরকে এই বিষয় নিয়ে তিনি কিছু জানিয়েছিলেন কিনা, মূলত সেই বিষয় নিয়ে আলোচনার প্রেক্ষিত চলছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। আমি আবার আসবো তোমার কাছে, তবে তার আগে গতকাল এই ঘটনা এবং তার সঙ্গে রাজনীতির তরজা তুঙ্গে উঠেছিল। দেখুন।